ভাবুন তো, ট্যাক্সির নিয়মকানুন মেনে চলাটা যেন একটা টাইট্রোপে হাঁটার মতো। প্রত্যেককেই খুব সাবধানে পা ফেলতে হয়, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু ভারসাম্য হারানোর ভয়। চলুন দেখি, এই দড়ির ওপর হাঁটার সময় পা ফসকে গেলে কি হয় আর কিভাবে আবার নিরাপদে ফেরা যায়। খুব কমন একটা প্রশ্ন, তাই না? যে ট্যাক্স ক্যালকুলেশনে যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে? অনেকের মনেই এই উদ্বেগটা কাজ করে। চলুন এই বিষয়ের গভীরে গিয়ে দেখি কর ব্যবস্থা এই ভুলগুলোকে ঠিক কিভাবে দেখে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক নিয়ম না মানার পরিণতি কি হতে পারে। মানে এই দড়ি থেকে পা ফসকে গেলে তার পরিণামটা ঠিক কতটা গুরুতর হতে পারে। দেখুন, কর অপরাধ কিন্তু অনেক রকমের হতে পারে। সাধারণ ভুল বা অবহেলা থেকে শুরু করে একেবারে ইচ্ছাকৃত প্রতারণা পর্যন্ত, আর প্রত্যেকটার কনসিকোয়েন্সও কিন্তু আলাদা। চলুন একদম কমন একটা বিষয় দিয়ে শুরু করি, অডিট। অনেকে হয়তো ভাবেন, আরে অডিট না করালে আর এমন কি হবে? কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। চলুন দেখি এর পরিণতি কি হতে পারে। নিরীক্ষা না করালে জরিমানাটা কিভাবে হিসাব করা হয়? দুটো জিনিস দেখা হয়। এক, আপনার মোট টার্নওভারের 0.5%, আর 2, 1.5 লক্ষ টাকা। এই দুটোর মধ্যে যেটা কম সেটাই হবে আপনার পেনাল্টি। শুনতে হয়তো মনে হতে পারে যে একটা তো ক্যাপ আছে, কিন্তু ছোট ব্যবসার জন্য এটা কিন্তু একটা বড় ধাক্কা। সাধারণ অবহেলা তো গেল, এবার চলুন একটু আরও সিরিয়াস দিকে যাই। মানে ইচ্ছাকৃত জালিয়াতি বা প্রতারণার ক্ষেত্রে কি হয়? এই ভুয়া দাখিলা বা ফলস এন্ট্রি জিনিসটা আসলে কি? ধরুন জাল ইনভয়েস বানানো হলো, কিংবা এমন একটা কোম্পানির নামে লেনদেন দেখানো হলো যার কোনো অস্তিত্বই নেই, অথবা এমন কোনো ট্রানজ্যাকশন দেখানো হলো যা আদতে কখনোই ঘটেনি। সোজা কথায় এর একটাই উদ্দেশ্য, ট্যাক্স ফাঁকি দেওয়া। এর শাস্তিটাও কিন্তু খুব সোজা সাপটা। যত টাকার জালিয়াতি করা হবে, জরিমানাও ঠিক তত টাকাই, মানে 100% পেনাল্টি। কিন্তু এখানে শেষ না। যদি এই জালিয়াতির কারণে আয় ভুলভাবে দেখানো হয়, মানে মিসরিপোর্টিং হয়, তখন শাস্তিটা আরও কয়েকগুণ বেড়ে যায়। জরিমানাটা তখন হয়ে যায় ওই আয়ের ওপর যে ট্যাক্সটা আসতো তার 200%। মানে সিস্টেম কিন্তু জালিয়াতির ফলাফলকে আরও কঠোরভাবে দেখে। কর ব্যবস্থা শুধু ব্যবসার নয়, আস্থার অপব্যবহারের বিরুদ্ধেও কিন্তু বেশ কঠোর, বিশেষ করে যখন অলাভজনক সংস্থা বা এনপিওর কথা আসে, যেখানে ভেতরের কেউ ব্যক্তিগত লাভের জন্য ফান্ড ব্যবহার করতে পারে। এই ব্যাপারটা দেখলেই বোঝা যায় যে সিস্টেমটা বারবার ভুল করাকে কতটা সিরিয়াসভাবে নেয়। ধরুন কোনো এনপিও প্রথমবার নিয়ম ভেঙে কাউকে অন্যায় সুবিধা দিল, জরিমানা হবে অপব্যবহৃত টাকার 100%। কিন্তু যদি একই ভুল আবার করা হয়, জরিমানাটা সোজা ডাবল হয়ে যাবে, 200%। কিছু ভুল আছে যেগুলো ঠিক ডোমিনোর মতো কাজ করে। একটা পড়লে তার সাথে সাথে আরও অনেকগুলো সমস্যা এসে হাজির হয়। টিডিএস বা উৎসে কর কর্তনের ব্যাপারটা ঠিক সেরকমই। একটা ছোট ভুল থেকে বিরাট সমস্যা তৈরি হতে পারে। দেখুন কিভাবে একটা টিডিএসের ভুল ডমিনো এফেক্ট তৈরি করে। প্রথমে আপনাকে খেলাপি করদাতা হিসেবে ফ্ল্যাগ করা হবে। তারপর প্রতি মাসে সুদ জমা হতে শুরু করবে। আপনার ব্যবসার খরচের একটা বড় অংশকে বাতিল করে দেওয়া হবে। তার উপর জরিমানা তো আছেই, যা কিনা কেটে না রাখা ট্যাক্সের সমান। আর অবস্থা যদি খুব গুরুতর হয়, তাহলে কিন্তু 7 বছর পর্যন্ত জেলও হতে পারে। এতক্ষণ তো শুধু ভয় আর শাস্তির কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, ভুল হয়ে গেলে কি শুধুই শাস্তি? না, ব্যাপারটা তা নয়। এখান থেকে বেরোনোর বা বাঁচার কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। চলুন এবার সেই সেফটি নেট বা সুরক্ষা জালটা খুঁজে দেখি। অব্যাহতি পাওয়ার জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো বিধিবদ্ধ অব্যাহতি। এটা অনেকটা অটোমেটিক পথের মতো, যদি কিছু কঠোর শর্ত পূরণ করা যায়। আর দ্বিতীয়টা হলো বিবেচনামূলক মওকুফ। এর জন্য আপিল করতে হয় এবং একজন সিনিয়র অফিসার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন। আচ্ছা, ওই যে অটোমেটিক অব্যাহতির কথা বললাম, ওটা পাওয়ার জন্য কি কি করতে হবে? প্রথমত, সমস্ত ট্যাক্স আর সুদ পুরোপুরি মিটিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, অ্যাসেসমেন্ট অর্ডারের বিরুদ্ধে কোনো আপিল করা চলবে না। আর তৃতীয়ত, অর্ডার পাওয়ার 1 মাসের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু একটা বড় কিন্তু আছে, ইচ্ছাকৃতভাবে আয় গোপন বা ভুলভাবে দেখালে কিন্তু এই সুবিধা পাওয়া যায় না। আর ওই যে আপিলের পথটা,
মানে বিবেচনামূলক মওকুফ, সেটা কোন ভিত্তিতে পাওয়া যেতে পারে? মূলত দুটো কারণ দেখা হয়। এক, যদি প্রমাণ করা যায় যে জরিমানাটা দিলে সত্যিকারের আর্থিক কষ্ট হবে, মানে জেনুইন হার্ডশিপ। আর দুই, কর্তৃপক্ষ আপনাকে ধরার আগেই যদি নিজে থেকে এগিয়ে এসে সব তথ্য দিয়ে দেওয়া হয়। তবে এই সব কিছুর উপরে আইনের একটা অসাধারণ সুরক্ষা কবচ আছে। আইন নিজেই বলছে, যদি কেউ প্রমাণ করতে পারে যে তার ভুলের পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ ছিল, তাহলে কোনো জরিমানা করা হবে না। এটা কিন্তু সৎ এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য একটা বিরাট আশ্রয়। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? কর ব্যবস্থার আসলে দুটো চেহারা আছে। মূল কথাটা হলো, এই সিস্টেমের একটা দ্বৈত চরিত্র আছে। একদিকে এটা ইচ্ছাকৃত জালিয়াতির ব্যাপারে একদম ক্ষমাহীন, কিন্তু অন্যদিকে যারা সৎভাবে ভুল করে বা সহযোগিতা করতে চায় তাদের জন্য মুক্তির পথও কিন্তু তৈরি করা আছে। সিস্টেমটা আসলে সততা আর সহযোগিতাকেই পুরস্কৃত করে। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা আবার সেই টাইট রোপে হাঁটার উপমাতেই ফিরে আসে। দড়ির উপর পা ফসকে যাওয়া আর ইচ্ছে করে লাফ দেওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। কর ব্যবস্থাও ঠিক এই উদ্দেশ্যটাকেই দেখে। আসল প্রশ্নটা হলো, কোন পথটা বেছে নেওয়া হচ্ছে, কারণ তার উপরই কিন্তু সব পরিণতি নির্ভর করছে।